নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ আমি দিতে চলেছি। আশা করি আজকের পর্ব তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। তেজ তো এদিকে দেখতে পাই যে নিচে সুধা শুয়ে নেই, বরঞ্চ বালিশ সাজানো আছে। তেজ তো এটা দেখে ভারী অবাক হয়, বলে আবার চালাকি করে উনি বালিশ চাপা দিয়ে বেরিয়ে গেছেন। ওনার জন্য যতই করি ততই যেন কম বলে মনে হয়। এসএমবির বোর্ড তৈরি করে দিলাম, ভিজিটিং কার্ড তৈরি করে দিলাম, ভাবলাম যে উনি খুব খুশি হবেন, কিন্তু দেখছি না, উনি খুশি হবেনই না কিছুতে। আবার বেরিয়ে গেলেন, আমাকে টুপি পরিয়ে বেরিয়ে গেলেন। ঠিক হয়নি সুধা, এটা কিন্তু একদম ঠিক হয়নি। একা ঘরের মধ্যে তেজ বলতে থাকে। এদিকে দেখা যাচ্ছে বড় রাস্তার মোড়ে বেরিয়ে পড়েছে জ্যোৎস্না, অপেক্ষা করছে সুতীর্থর। কিন্তু কোথায় সুতীর্থ, দেখতে তো পাচ্ছে না। বলে 11:30 বেজে গেছে, কই এখনো তো সে আসছে না। এদিকে ইমনের অফিসে সুতীর্থর ফোন বাজছে। বলে যে জ্যোৎস্না বারবার ফোন করছে, কি করি। তখন ইমন বলে আজকে থেকে জ্যোৎস্নার সমস্ত ফোন কল আর জ্যোৎস্নার সাথে সমস্ত কানেকশন কেটে দিতে হবে। সুতীর্থর হাত থেকে ফোনটা নেয় ইমন আর বলে ঠিক এইভাবে ফোনটা কেটে দেয় জ্যোৎস্নার। জ্যোৎস্না অবাক হয়, বলে সুতীর্থ ফোনটা কেটে দিচ্ছে কেন। আর এদিকে শিলা অমলকে ডেকে এনেছে চুপ করে। অমল বলে বৌমনি গাড়ি রেডি, আপনাকে চিন্তা করতে হবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। শিলা বলে হ্যাঁ বৌমনি, তুমি ওকে ভরসা করতে পারো, ও কাউকে কিচ্ছু বলবে না। শিলা বলে তুমি কিন্তু বৌমনিকে দেখে দেখে রাখবে কেমন। সুধা অমলদাকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দেখা যাচ্ছে আলো জ্বালিয়ে ফেলেছে ঠাম্মি বাড়ির, আর জ্যোৎস্না বলে ডেকে যাচ্ছে। শিলা তো অবাক হয়ে যায়। জ্যোৎস্না একটা গাড়িতে লিফট চায়, বলে যে আমি খুব বিপদে পড়েছি, আমাকে সামনে পার্ক রোডে একটু নামিয়ে দেবেন প্লিজ। গাড়িতে উঠে পড়ে জ্যোৎস্না যেই একটা গাড়ি করে বেরিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই সুধা সেই জায়গাতে আসে, কিন্তু এসে জ্যোৎস্নাকে কোথাও খুঁজে পায় না। সুধা জ্যোৎস্নাকে না পেয়ে বলে তাহলে কি দিদি সুতীর্থবাবুর ফ্ল্যাটে গেছে। তখন বলে যে অমলদা তাড়াতাড়ি পার্ক রোডে চলো। এদিকে জ্যোৎস্না চলে আসে সুতীর্থর ফ্ল্যাটে। তাকে তো ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরে গার্ড আটকাচ্ছে। বলে এত রাত্রে কোনো বাইরের মানুষকে অ্যালাউ করা হবে না। বলে কোন ফ্ল্যাটে যাবেন আপনি। বলে সুতীর্থর ফ্ল্যাটে। বলে ও সুতীর্থবাবুর ফ্ল্যাটে, কিন্তু উনি তো আজকেই মুম্বাই চলে গেলেন, আর ওনার ফ্ল্যাটটা অন্য কাউকে ভাড়া দিয়ে গেছেন। জ্যোৎস্না তো শুনে অবাক হয়ে যায়, উনি আর এই শহরে ফিরবেন না বলে গেছেন। জ্যোৎস্না মনে মনে ভাবে তার মানে আমরা একসাথে চলে যাব বলেই মনে হয় ওর ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে। মনে মনে ভাবতে থাকে জ্যোৎস্না যে সুতীর্থ আমার জন্য অপেক্ষা না করে আগে আগেই চলে গেল কেন। বলে যে আচ্ছা দাদা উনি কতক্ষণ আগে বেরিয়েছেন। বলে যে এই তো একটু আগে। তখন বলে যে আচ্ছা আপনার নাম কি জ্যোৎস্না। জ্যোৎস্না বলে হ্যাঁ হ্যাঁ, উনি কি আমার খোঁজ করছিলেন। গার্ড বলে না, আসলে উনি একটা চিঠি আর একটা ছবি দিয়ে গেছেন আপনার জন্যে। সুতীর্থ চিঠিটা জ্যোৎস্না পড়ে মনে মনে ভাবে না সুতীর্থ, তুমি আমার সাথে একদম এরকমটা করতে পারো না, একদম না। একবার যখন তোমার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখন আর ওই কয়েদখানে আমি কিছুতেই ফিরবো না। দরকার হলে আমি এবার সবার তোমার সাথে সোজা মুম্বাইতে যাব। এদিকে জ্যোৎস্না রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর সুতীর্থর কথা ভাবতে থাকে, আর ব্যাগটা একটা চেয়ারের মধ্যে রাখে আর এদিক ওদিক দেখতে থাকে। আর ঠিক সেই সময় ফ্রন্টিয়ার তার গুন্ডারা ওই রাস্তাতেই আছে। তারা লক্ষ্য করেছে জ্যোৎস্নাকে। জ্যোৎস্নার গায়ের গয়নাকাটিও লক্ষ্য করেছে আর তার হাতে ব্যাগটাও লক্ষ্য করেছে। ফন্টে বলে ওই দেখ রে, বসু মল্লিক পরিবারের বড় মেয়ে, এত রাত্রে সোনার হার, আবার গা ভর্তি গয়না, আবার হাতে অত বড় একটা ব্যাগ। আরেকটি ছেলে বলে এ তো পুরো সোনার খনি গুরু। ফন্টে বলে এই সুযোগ তো মিস করা যাবে না, বলে বাইকে উঠে পড়ে। এরপরে জ্যোৎস্নার পিছন করলে জ্যোৎস্না পালাতে থাকে। দুজন মিলে দুদিক থেকে জ্যোৎস্নাকে ঘিরে ফেলে, সে পালাতে পারে না। এদিকে দেখা যাচ্ছে সদর দরজা খোলা, শিলার দিকে তাকিয়ে আছে ঠাম্মি। শিলা বলে ঠাম্মি কর্তামা, বৌমণি কোনো অন্যায় করেনি। তখন ঠাম্মি বলে চুপ। সেখানে তখন তেজও চলে আসে। ঠাম্মি বলে সত্যি করে বলো সুধা কোথায়। শিলা বলে আমি জানি না কর্তামা, সত্যি বলছি। তেজ বলে কি হয়েছে ঠাম্মি। ঠাম্মি বলে সর্বনাশ হয়ে গেছে, তোমার দিদি জ্যোৎস্না সে পালিয়ে গেছে, আর তাকে পালাতে সাহায্য করেছে সুধা। পার্ক রোডে পৌঁছে গেছে সুধারা। সুধা বলে অমলদা তুমি এখানে থাকো, আমি ওদিকটা দেখে আসি। অমলদা বলে এত রাত্রে তোমাকে একা যেতে হবে না, চলো আমিও যাচ্ছি। তখন দুজন মিলেই যায়। এদিকে তো ব্যাগ নিয়ে খুব কাড়াকাড়ি করছে ফন্টে, আর জ্যোৎস্না সেটাকে ছাড়ানোর চেষ্টা করছে। ব্যাগ নিয়ে খুব টানাটানি হচ্ছে তাদের মধ্যে। জ্যোৎস্না বলে তোমরা কে, আমাকে যেতে দাও প্লিজ, নাহলে কিন্তু আমি চিৎকার করব। এরপরে জ্যোৎস্নার কাছ থেকে ব্যাগ, গলার হার সব কাড়িয়ে নিয়ে নেয় ওরা, আর বাইকে উঠে পালিয়ে যায়। আর জ্যোৎস্না কিচ্ছু করতে পারে না, চেষ্টা করে কিন্তু পারে না। ইতিমধ্যেই দেখা যায় সুধা চলে আসে আর পা দিয়ে বাইকের চাকাটাকে থামিয়ে দেয়। লড়তে থাকে তাদের সাথে। আর সুধা ব্যাগ আর গয়না, জ্যোৎস্নার গলার গয়না, সেটা কাড়িয়ে নেয় তাদের কাছ থেকে। সুধার সাথে কেউ পারে না, আচ্ছা করে মেরে সায়স্তা করে সুধা তাদেরকে। সুধার সঙ্গে সঙ্গে অমলবাবুও মারতে থাকে। সুধা বলে আজ তোমরা কিছুতেই পার পাবে না। তারপরে মার খেতে খেতে তারা অবশেষে বাইক নিয়ে পালিয়ে যায়। সুধা তার দিদির মানে জ্যোৎস্নার ব্যাগ গয়না সব উদ্ধার করে। এরপর জ্যোৎস্নাকে বলে তুমি ঠিক আছো দিদি, তুমি কেন এত আশা করে এলে। আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম যে সুতীর্থবাবু আসবেন না, কারণ উনি তোমাকে ভালোবাসেন না দিদি, এবার তো মেনে নাও। জ্যোৎস্না চিৎকার করে ওঠে সুধার উপর যে খবরদার সুধা, একদম আমাকে এই সহানুভূতি দেখাতে আসবে না। আমি বুঝে গেছি এগুলো সব তোমার চক্রান্ত, তোমার জন্য সুতীর্থ আজকে আমাকে ছেড়ে চলে গেছে।
কেন এটা করলি সুধা? কেন আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিলি সুধা? উত্তর দাও। সুধা বলে, একদম নাটক করবে না, এই সমস্ত কিছু তোমার জন্য হচ্ছে। সুধীর তো সব সত্যিটাই চিঠিতে লিখে গেছে। সুধা তো শুনে অবাক হয়ে যায় যে সে আবার কি করলো, সে তো কিছুই করেনি। এই চিঠি তো আর কেউ নয়, ইমন লিখেছে, এটা তো তারই চক্রান্ত। আর সুতীর্থকে দিয়ে সেই কাজ করানো হয়েছে। আর এটা তো ইমন আর সুধা কেউই কিছু জানে না। সুধার দিকে চিঠিটা ছুঁড়ে দেয় জ্যোৎস্না আর বলে যে পড়ো এটা। চিঠিতে লেখা আছে যে তোমার আমার ব্যাপারে সুধা সব কিছু জেনে গেছে। আর এই ছবিটা দেখিয়ে, মানে যেই ছবিটা ইমনের কাছে ছিল সেই ছবিটা এখানে, বলে এই ছবিটা দেখিয়ে সুধা আমাকে ব্ল্যাকমেল করছে, মিডিয়াতে ছবিটা দিয়ে তোমাকে অসম্মান করতে চাইছে। আমি সেটা হতে দিতে পারি না, তাই আজ আমি চলে যেতে বাধ্য হলাম। এবারও আমাদের ভালোবাসা অসম্পূর্ণ থেকে গেল, আর সেটার কারণ শুধুমাত্র সুধা। সুধা বলে, দিদি এটা একদম সত্যি না। তখন জ্যোৎস্না বলে, তুমি সুতীর্থকে ব্ল্যাকমেল করেছো, এই ছবিটা দেখিয়ে তাকে পাঠিয়ে তুমি ব্ল্যাকমেল করেছো। তোমার জন্যই সুতীর্থ আমার থেকে এত দূরে চলে গেছে। সুধা বলে, না না, এটা উনি করতে পারেন না, সবকিছু মিথ্যে। আমি ওনাকে এই কথা বলিনি, না আমি ওনাকে ব্ল্যাকমেল করেছি। জ্যোৎস্না বলে, একটাও কথা বলবে না তুমি। বিয়ের আগে সুতীর্থর সাথে আমার সম্পর্ক আছে এটা শুধুমাত্র ঠাম্মি জানতো। ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজোতে সুতীর্থ আমাদের ওখানে এসেছিল। বাড়িতে সুতীর্থর কথা আর কেউ জানে না ঠাম্মি ছাড়া। তুমি ছাড়া এই ছবি আর কে পাঠাবে? উত্তর দাও। সুধা বলে, আমি তো দিদিকে বাঁচাতে এসেছিলাম, দিদিকে সাবধান করতে এসেছিলাম, আর দিদি আমাকে ভুল বুঝছে। দিদিকে তেজ সমানে সুধাকে ফোন করছে, কিন্তু সুধা কিছুতেই ফোন ধরছে না। চিন্তা করছে তেজ, ভাবছে যে উনি ফোন কেন তুলছেন না। আর ওদিকে সুধা ভাবছে যে দিদি আমাকে এইভাবে কি করে ভুল বুঝতে পারে, কিভাবে সুতীর্থবাবু এই কথাগুলো লিখে যেতে পারেন চিঠিতে। ঠাম্মি বলে, ও ফোন ধরবে না তেজ, সুধা ওকে পালাতে সাহায্য করেছে। এইদিকে দেখা যাচ্ছে এত রাত্রে দরজার বাইরে চলে এসেছে ইমন। বাইরে থেকে দাঁড়িয়ে তেজদের কথা শুনছে। তেজের মা বলে, মেজো, এত রাত্রে বাড়ির বৌমা বাড়ির মেয়ে সবাই বাইরে, ওদের কোনো বিপদ আপদ হবে না তো? মেজো মা বলে, না দিদি ভাই, একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমাদের গজানন আছেন, উনি রক্ষা করবেন। তেজ বলে, কোথায় গেছে কি করছে কিছুই তো জানি না। ইমন চলে আসে ভেতরে, বলে আমি জানি। তখন তেজ বলে, ইমন তুমি এত রাত্রে এখানে কি করছো? ইমন বলে, ও মা, আমি তো তোমাদের খবরটা দিতে এসেছি, হাজার হলো আমি তো তোমাদের ওয়েল উইশার, তাই না? ঠাম্মি বলে, কি জানো তুমি? ইমন বলে, ঠাম্মি, আমি ইভেন্ট করে ফেরার সময় দেখলাম তো সুধা আর জ্যোৎস্নাকে। ঠাম্মি বলে, কোথায় দেখলে তুমি ওকে? ইমন বলে, সুধা না জ্যোৎস্নাকে জোর করে নিয়ে যাচ্ছিল, আর ওর হাতে তো একটা বড় ব্যাগ দেখলাম আমি। তেজের মা বলে, এসব কি বলছো তুমি? ইমন বলে, এত রাত্রে বাড়িতে এসে আমি মিথ্যে কথা কেন বলবো? উল্টোপাল্টা কথা বলে ইমন ঠাম্মির মন ঘোরাতে থাকে, আর বাড়িতেও সুধাকে খারাপ করতে থাকে। তেজ বলে, একদম চুপ করো, নিজের মুখ বন্ধ করো। ইমনকে বলে, আমি তোমার একটা কথাকেও বিশ্বাস করি না। ঠামিও মিথ্যে কথা বলছে। তখন তরিতে চলে আসে, দাদা ভাই, তুমি তো দেখছি দিদি ভাইকে অন্ধবিশ্বাস করো, এত কিছু শুনছো তারপরেও এই কথা বলছো। তেজ বলে, হ্যাঁ বলছি, কারণ আমি জানি যে সুধা এরকম কাজ কোনো দিনও করতে পারেন না। ইমন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে চলো চলো দেখো। তেজ বলে, হ্যাঁ চলো দেখাও আমাকে। ঠাম্মি বলে, দাঁড়াও দাদু ভাই দাঁড়াও, আমিও যাবো তোমাদের সঙ্গে। তেজ বলে, ঠাম্মি এত রাত্রে তোমার যাওয়ার দরকার নেই। ঠাম্মি বলে, হ্যাঁ আমার দরকার আছে, আমি দেখতে চাই তোমার কথা না আমার দাদু ভাইয়ের বিশ্বাস, কোনটা ঠিক। ইমন তো মনে মনে হাসতে থাকে। সুধাময়ী, এবার তোমাকে আমি এমন ফাঁসিয়েছি যে বেঁচে পালাবার পথ নেই, ইমন মনে মনে বলতে থাকে। তেজের মা চিন্তা করলে মেজমা সামলায়, বলে ওরা ঠিক ফিরিয়ে আনবে দুজনকে, দেখিস কারোর কিচ্ছু হবে না। এদিকে জ্যোৎস্না বলে, আমি কিছুতেই ওই বাড়ি ফিরবো না, সেরকম হলে দরকার পড়লে আমি এক্ষুনি ফ্লাইট ধরে মুম্বাই যাব, সুদীপ্তর কাছে যাব আমি। সুধা বলে, না দিদি তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। জ্যোৎস্না বলে, ছাড়ো আমাকে, আমি এই বন্ধ জায়গায় কিছুতেই থাকবো না, ছাড়ো। এদিকে সুধা মানে জ্যোৎস্নার হাতটা ধরে রাখে আর কিছুতেই ছাড়ে না। সুধা বলে, তুমি ভুল করছো দিদি। বলে, ঠিক ভুল বিচার করার তুমি কে? সুধা বলে, দিদি একবার আমার কথাটা শোনো, এটা ঠিক না। জ্যোৎস্না বলে, কেন ঠিক না? আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকতে চাই, সেখানে ভুলের কি আছে? একজনের সাথে জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল, আমি তাকে ভালোবাসি না, আমি তার সাথে কোনোদিনও সুখী হব না। সুধা বলে, তুমি কোনোদিনও সুতীর্থতার সাথেও সুখী থাকবে না দিদি। সুধা বলে চিৎকার করে ওঠে জ্যোৎস্না, কি জানো তুমি সুতীর্থর ব্যাপারে? হ্যাঁ এটা ঠিক যে উজ্জ্বলের বাড়ির মতো ওর কাছে অত টাকা পয়সা নেই, কিন্তু আমি সুতীর্থকে ভালোবাসি আর এটাই যথেষ্ট। সুধা বলে, তুমি এত স্বার্থপর হতে পারো না দিদি, একবার মা বাবা মিস্টার বসু মল্লিক সবার কথা ভাবো দিদি। ভাবার কাজ কি শুধু আমার একার? সুধা, হ্যাঁ আমার কথা কেউ কোনোদিনও ভেবেছে? আমি কি চাই না চাই, আমার ভালো মন্দ কখনো কেউ ভেবেছে? এর কথা ভেবেই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। বলে, আমাকে যেতে দাও সুধা। সুধা আবার জ্যোৎস্নার হাত ধরে, দুজন মিলে টানাটানি করে। সুধা হাতটা শক্ত করে ধরে রাখে আর জ্যোৎস্না হাতটা ছাড়ানোর চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে গাড়ি নিয়ে তেজ, ঠাম্মি, ইমন এরা সবাই চলে আসে। সুধা তো অবাক হয়ে যায় আর বলে যে, ঠাম্মি, মিস্টার বসু মল্লিক এবার কি হবে? মনে মনে ভাবে। সঙ্গে তরিতাও এসেছে, মনে মনে বলে এবার জমবে মজা। তেজ মনে মনে ভাবে, তাহলে কি ইমন সত্যি বলছিল? তরিতা বলে, ঠাম্মি, ইমনের কথা তো সত্যি হয়ে গেল। ছি ছি ছি, বসু মল্লিক বাড়ির বউ মেয়ে এরা সব এত রাত্রে বাইরে। এরপরে ঠাম্মি জ্যোৎস্নার কাছে যায়, গিয়ে এক চড় মারে তাকে। সুধা ঠাম্মি বলে ওঠে। ঠাম্মি বলে, এই মেয়েটা তো আমাদের বাড়ির মেয়ে নয়, কিন্তু তুমি তো আমাদের বাড়ির মেয়ে, তোমাকে আমি এই শিক্ষা সংস্কৃতি দিয়েছি যে তুমি আজকে এখানে এসে দাঁড়িয়েছো।
মনে মনে জ্যোৎস্না ভাবে, তার মানে সুধা ঠাম্মিকে সবটা বলে দিয়েছে। তেজ বলে, দিদি তুই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস কেন, আর এখানে কি করছিস? সুধা, আপনি বা এখানে কি করছেন, প্রশ্ন করে তেজ। সুধা চিঠিটা লুকিয়ে নেয়। তেজ বলে, কি হচ্ছে এখানে, আমাকে কেউ কিছু বলবে? তেজ বলে, দিদি প্লিজ চুপ করে থাকিস না, উত্তর দে। সুধা আর জ্যোৎস্না দুজনেই চুপ করে আছে। ইমন বলে, কাকে কি প্রশ্ন করছো তেজ, ওদের কি বলার মুখ আছে আর? সুধা তখন অবাক হয়ে ইমনের দিকে তাকায়। তেজ বলে, দিদি তুই এত রাত্রে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিলিস বলতো? ঠাম্মি বলে, বাড়ি চলো। জ্যোৎস্না বলে, আমি বাড়ি যাব না। ঠাম্মি জ্যোৎস্নার হাতটা ধরে নেয়। যাব না আমি। খুব হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি শক্ত হাতে ধরে রেখেছে আর শক্ত হাতে জ্যোৎস্নাকে নিয়ে যাচ্ছে। মিস্টার বসু মল্লিক বলে ডেকে ওঠে সুধা। আর তরিতা মনে মনে বলে, এবার দেখি দিদি ভাই তুমি সবটা কিভাবে সামলাও। এরপরে সুধা তেজকে কিছু বলতে গেলে তেজ শোনে না, মুখ ঘুরিয়ে চলে যায়। এরপরে টানতে টানতে জ্যোৎস্নাকে বাড়িতে নিয়ে আসে ঠাম্মি, আর টানতে টানতে এসে ফেলেও দেয় নিচে। তখন জ্যোৎস্নার মা এসে তাকে ওঠায়, বলে, লাগেনি তো মা, ওঠ। জ্যোৎস্না বলে, এখানে নরক যন্ত্রণা সহ্য করার থেকে এই ব্যথাটা অনেক বেশি ভালো মা। জ্যোৎস্না বলে, আমি যা করেছি বেশ করেছি, এই বাড়িতে না আমার দমটা বন্ধ হয়ে আসছে, আর আমাকে ভালো লাগছে না। ঠাম্মি বলে, খুব বড় বড় কথা বলতে শিখেছো না, আজকের পর থেকে এই বাড়ির বাইরে এক পা রাখবে না তুমি, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। জ্যোৎস্না বলে, তোমার সিদ্ধান্ত যদি না মানি তাহলে? ঠাম্মি চিৎকার করে ওঠে জ্যোৎস্না বলে যে, কেন শুনবো সবসময় তোমার কথা, তুমি সবার জীবনের সিদ্ধান্ত কেন নেবে সবসময়? কে তুমি, এই বাড়ির ভগবান? যে তেজের মা বলে, জ্যোৎস্না এটা কি অসভ্যতা হচ্ছে, হ্যাঁ, তোমাকে আজকে আমি মেরেই ফেলবো। জ্যোৎস্না তার মায়ের হাতটা ধরে নেয়। তেজ চলে আসে, বলে, দিদি এসব কি বলছিস, তুই কি ধরনের কথা বলছিস? জ্যোৎস্না বলে, তুই কিচ্ছু জানিস না, তুই এই বাড়ির ছেলে, ঠাম্মির নয়নের মণি, তাই তুই কিচ্ছু বলতে পারবি না। এই বসু মল্লিক পরিবারে মেয়ে বউদের সাথে যে অন্যায় হয় সেই কষ্ট বোঝার ক্ষমতা তোর নেই ভাই। আর এই যে তোমরা, আমি কিন্তু আর ছোট নই, হ্যাঁ, বড় হয়ে গেছি, তাই আমার সাথে সবসময় চোখ রাঙিয়ে হাত তুলে এইভাবে কথা বলতে পারো না, আমাকে আর আটকাতে পারবে না, শুনে নাও। বলে জ্যোৎস্না যখনই নিজের ঘরে যাবে তখন তেজের মা তাকে আটকে বলে যে, তুমি এক্ষুনি ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাইবে তুমি ঠাম্মির কাছে। জ্যোৎস্না বলে, ক্ষমা চাইবো কেন গো, কি ভুল বলেছি আমি? আমি এমন কিচ্ছু বলিনি, কিচ্ছু ভুল করিনি যার জন্য আমাকে ওনার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। ঠাম্মি তো যতই শুনছে ততই অবাক হচ্ছে। সরো বলে ওখান থেকে চলে যায়। উজ্জ্বল এদিকে এসে জ্যোৎস্নার ব্যাগটা ওঠায়, আর সে মনে মনে ভাবে তাহলে এই কারণেই সে ব্যাগ গোছাচ্ছিল। আর এদিকে সুধা মনে মনে গজাননের কাছে প্রার্থনা করে, কেউ না জানুক, তুমি তো জানো যে আমি এই পরিবারের মঙ্গল চাই, আমি সবার সাথে সবার সম্পর্ক ভাঙতে নয় গড়তে চাই। এরপরে তো মেজমাকে জড়িয়ে ধরে তেজের মা কাঁদতে থাকে যে, এসব কি হয়ে গেল বলতো? বলে যে, এই সিচুয়েশনে ও যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে? তখন শিলা বলে, চিন্তা করো না, আমি চোখে চোখে রাখবো তো। মেজমা তেজের মাকে বুঝিয়ে ভেতরে নিয়ে যায়। সবাই আস্তে আস্তে ভেতরে যায়। এদিকে ইমন চলে আসে আবার ঠাম্মির কাছে, ঠাম্মির ব্রেন ওয়াশ করতে। তরিতাও ঠাম্মির ব্রেন ওয়াশ করতে থাকে। আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।